আমি মরিনি। আমাকে দ্বীপে বন্দি করে রাখা হয়েছিল। আমার সেনাবাহিনী ধ্বংস হয়ে ইউরোপের রাজারা আমাকে পরাজিত করেছিল, কিন্তু আমার চিন্তা, আমার শিক্ষা তা কেউ কখনো বন্দি করতে পারেনি। আজ আমি তোমার কাছে এসেছি না ঘোড়ায় চড়ে, না তলোয়ার হাতে। আজ আমি এসেছি শুধু কথা নিয়ে, কারণ যে সত্য আমি রক্ত দিয়ে শিখেছিলাম, যুদ্ধের মাঠে, ক্ষুধার্ত রাতে, নির্বাসনের একাকিত্বে, সেই সত্য আমি তোমার বিনামূল্যে দিয়ে যেতে চাই। শুধু একটু বসো, একটু শোনো, কারণ এই পরবর্তী সময় তোমার বাকি জীবনের সবচেয়ে বেশি মূল্যবান হতে পারে। আমার নাম নেপোলিয়ন বোনাপার্ট। আমি একটা ছোট্ট দ্বীপে দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলাম। ফ্রান্সেও না, ইতালিতেও না, কার্সিকায়, যে দেশ ইউরোপের মানচিত্রে সবাই খুঁজে পেত না। আমার পরিবারে টাকা ছিল না, রাজকীয় রক্ত ছিল না, পরিচয় ছিল না, কিন্তু আমি ইউরোপ জয় করেছিলাম। তুমি জিজ্ঞেস করতে পারো কিভাবে? আজ আমি তোমাকে সেটাই শেখাবো। পরিচয় নয়, উদ্দেশ্যই তোমার পরিচয়। 1769 সালে যখন আমি জন্ম নিলাম, ফ্রান্স সবে কার্সিকা কিনে নিয়েছে। মানে আমি একজন বিদেশি হিসেবে ফ্রান্সে বড় হলাম। ফরাসি সামরিক স্কুল যখন গেলাম, সবাই আমাকে নিয়ে হাসতো। আমার উচ্চারণ ছিল ভুল, আমার পোশাক ছিল সস্তা, আমি ছিলাম সবার চেয়ে ছোটখাটো। ক্লাসমেটরা আমাকে ডাকতো সেই ইতালিয়ান ছেলে। কিন্তু আমি একটা কাজ করতাম যেটা তারা করতো না। রাতের পর রাত আমি পড়তাম। যখন তারা ঘুমাতো আমি পড়তাম, যখন তারা খেলতো আমি পড়তাম। ইতিহাস, গণিত, ভূগোল, যুদ্ধের কৌশল, জুলিয়াস সিজার থেকে আলেকজান্ডার, প্রতিটা মহাপুরুষের জীবন আমি গিলে খেতাম। এখন তোমার কাছে প্রশ্ন, তুমি কি রাতে পড়ো নাকি রাতে রিলস দেখো? তুমি কি নিজেকে বলো আমার পরিবারে টাকা নেই তাই আমি পারবো না? আমিও পারতাম না যদি সেই অজুহাত মানতাম। শোনো, পরিচয় তোমার ভবিষ্যৎ লেখে না। তুমি কোন পরিবারে জন্মেছো, কোন স্কুলে পড়ছো, কোন শহরে বড় হয়েছো, এটা কিছুই না। যে প্রশ্নটা আসল, তুমি আজ রাতে কি করছো যখন তুমি ঘুমাচ্ছ? আমি তোমাকে একটা সূত্র দিই যেটা আমি সারা জীবন মেনে চলি। যোগ্যতা তৈরি হয় একাকিত্বে, সাফল্য দেখা যায় মঞ্চে। যখন কেউ তোমাকে দেখছে না তখন তুমি কি করছো সেটা নির্ধারণ করো, তুমি কে হবে। আমি স্কুলে থাকতে মানচিত্র আঁকতাম, সেনাবাহিনীর কৌশল শিখতাম। আমার সহপাঠীরা ভাবতো আমি পাগল। 10 বছর পর আমি সেই মানচিত্রের দেশগুলো জয় করেছিলাম। তুমি আজ যা করছো একাকিত্বে, 10 বছর পর সেটা তোমার পরিচয় হবে। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে তথ্য। 1795 সাল, আমি 26 বছর বয়সী একজন তরুণ অফিসার। সামরিক বাহিনীতে পদোন্নতি হচ্ছে না, টাকা নেই, প্যারিসের ছোট্ট একটা ঘরে থাকি, মাঝে মাঝে খাবারও জোটে না। একজন উচ্চ পদস্থ অফিসার আমার পরিকল্পনা দেখে বললেন, তুমি কি স্বপ্নে বাস করো? এই পরিকল্পনা কখনো কাজ করবে না। আমি কি করলাম জানো? বাড়ি গেলাম, আবার লিখলাম, আবার পরিকল্পনা করলাম। একটা জিনিস আমি শিখেছিলাম, ব্যর্থতা তোমার শত্রু নয়, ব্যর্থতা তোমার শিক্ষক। যখন কেউ বলে এটা হবে না, দুটো পথ থাকে। প্রথম পথ হচ্ছে বিশ্বাস করো এবং ছেড়ে দাও। দ্বিতীয় পথ, জিজ্ঞেস করো কেন হবে না এবং সেই কারণটা দূর করো। আমি সব সময় দ্বিতীয় পথ বেছেছি। 1796 সালে আমাকে ইতালি অভিযানের দায়িত্ব দেওয়া হলো। আমার সেনাবাহিনী ক্ষুধার্ত, ছেঁড়া পোশাকে এবং মনোবল ভাঙা। অস্ট্রিয়ান সেনারা ছিল 3 গুণ বড়। সবাই বলল এটা আত্মহত্যা। আমি আমার সৈন্যদের সামনে দাঁড়ালাম এবং বললাম, সৈনিকরা, তোমরা ক্ষুধার্ত, তোমরা নগ্নপ্রায়। সরকার তোমাদের অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দিতে পারেনি। আমি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে উর্বর সমতল নিয়ে যেতে চাই। সেখানে সম্মান আছে, গৌরব আছে, সম্পদ আছে। সৈনিকরা, তোমরা কি প্রস্তুত? তারা প্রস্তুত ছিল। আমরা ইতালি জয় করলাম। এখন তোমার দিকে তাকায়। তুমি কি কখনো পরীক্ষায় ফেল করেছো? ব্যবসায় লোকসান হয়েছে? কেউ তোমাকে বলেছে তুমি পারবে না? সেই মুহূর্তে তুমি কি করেছিলে? কেঁদেছিলে? ফোন নিয়ে বসেছিলে? বালিশে মুখ গুজেছিলে? আমি বুঝি সেই যন্ত্রণা সত্যিকারের, কিন্তু শোনো, যন্ত্রণা আসে কারণ তুমি এগিয়ে যাচ্ছ। যে থেমে থাকে তার যন্ত্রণা থাকে না, সাফল্য থাকে না। পরের বার যখন ব্যর্থ হবে, একটাই প্রশ্ন করো নিজেকে, এই ব্যর্থতা আমাকে কি শেখাচ্ছে? উত্তর লেখো এবং আবার শুরু কর। সময় তোমার সবচেয়ে বড় অস্ত্র। আমি প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমাতাম না। এটা অহংকার নয়, এটা নির্বাচন। আমি হিসেব করেছিলাম, একজন মানুষ যদি দিনে 2 ঘন্টা বেশি কাজ করে তাহলে বছরে 730 ঘন্টা বেশি পায়। 10 বছরে 7300 ঘন্টা, মানে প্রায় 305 দিন বেশি জীবন। তুমি দিনে কত ঘন্টা নষ্ট করছো সত্যি করে ভাবো। সকালে উঠে ফোন দেখো 30 মিনিট, ইউটিউব রিলস দেখো 1 ঘন্টা, অর্থহীন আড্ডা 2 ঘন্টা,
রাতে ঘুমানোর আগে স্ক্রলিং 1 ঘন্টা, মোট দিনে 4.5 ঘন্টা, বছরে 1642 ঘন্টা। সেই ঘন্টাগুলো দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করতে পারতে, একটা দক্ষতা অর্জন করতে পারতে, একটা বই লিখতে পারতে। আমি যুদ্ধের মাঝেও বই পড়তাম, রাতে ক্যাম্পে মোমবাতির আলোয় পড়তাম, ঘোড়ায় চড়তে চড়তে পরিকল্পনা করতাম, কারণ আমি জানতাম যে সময়কে সম্মান করে সময় তাকে সাফল্য দেয়। এখন একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে, আজ রাত থেকে মাত্র 30 দিন প্রতিদিন 2টো নিয়ম মানো। নিয়ম নাম্বার 1, সকালে উঠে প্রথমে 30 মিনিট কোনো ফোন ছোবে না, শুধু একটা লক্ষ্য ঠিক করো আজকের জন্য। নিয়ম 2, রাতে ঘুমানোর আগে লেখো আজ আমি কি করছি, কি করিনি, কাল কি করব। মাত্র 30 দিন। আমি বাজি রাখছি তুমি নিজেকে চিনতে পারবে না, কারণ সময়ের শৃঙ্খলায় মানুষ সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আমি একদিন বলেছিলাম অসম্ভব শব্দটা শুধু বোকাদের অভিধানে থাকে। আমি এটা বলছিলাম কারণ আমি দেখেছিলাম বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় ঠিক তার আগে, যখন সাফল্য আসতে শুরু করে। তুমি কি সেই মানুষ হতে চাও? মনকে নিয়ন্ত্রণ করো, নইলে মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। আমার সবচেয়ে বড় শত্রু বাইরে ছিল না, ওয়েলিংটন ছিল না, রাশিয়ার শীত ছিল না, ইউরোপীয় জোট ছিল না। আমার সবচেয়ে বড় শত্রু ছিল আমার নিজের ভেতরে। সেই মুহূর্তগুলো যেখানে আমি ভয় পেতাম, সন্দেহ করতাম, ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু আমি একটা অস্ত্র আবিষ্কার করেছিলাম, মানসিক শৃঙ্খলা। কিভাবে সেটা তৈরি করেছিলাম? 3টা উপায়। প্রথম, আমি ভয়কে বিশ্লেষণ করতাম। যখন ভয় আসতো আমি বসতাম এবং লিখতাম ঠিক কি হতে পারে সবচেয়ে খারাপ। সেই উত্তর লিখতে দেখতাম বেশিরভাগ ভয় মাথায় তৈরি, বাস্তবে এত ভয়ানক কিছু ছিল না। দ্বিতীয়ত, আমি বড় লক্ষ্যকে ছোট করতাম। ইউরোপ জয় এটা বিশাল লক্ষ্য, কিন্তু প্রতিদিন আমি শুধু জিজ্ঞেস করতাম আজকের যুদ্ধে আমার পরবর্তী পদক্ষেপ কি। তুমিও তাই করো, হব, উদ্যোক্তা হব, এই বড় স্বপ্ন রাখো, কিন্তু আজকের কাজ কি সেটা ঠিক করো। তৃতীয়, আমি নেতিবাচক মানুষ থেকে দূরে থাকতাম। তোমার চারপাশে কারা আছে যারা বলে এটা হবে না, ওটা হবে না, তোমার বন্ধু নয়, তারা তোমার ভবিষ্যৎ চুরি করছে। আমি একটা কথা সবসময় মনে রাখতাম, তুমি যে 5 জনের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও, 5 বছর পর তুমি সেই 5 জন বড় হয়ে যাবে। এখন তোমার 5 জনকে মনে করো, তারা কি তোমাকে টানছে নাকি ঠেলছে। যদি টানছে তাদেরকে ছেড়ে দাও, ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে। তোমার মন তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সেই অস্ত্রকে নষ্ট করে নষ্ট অভ্যাস মরচে ধরতে দিও না। জ্ঞান ছাড়া শক্তি অন্ধ। আমি জানতাম তলোয়ার দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু সাম্রাজ্য গড়তে হয় জ্ঞান দিয়ে। আমার জীবনে আমি 30,000-এরও বেশি বই পড়েছিলাম। যুদ্ধের আগের রাতে আমি পড়তাম, ক্ষমতায় থাকতে আমি পড়তাম, নির্বাসনে আমি পড়তাম, কিন্তু শুধু পড়িনি, প্রতিটা বই থেকে একটা প্রশ্ন করতাম, এই জ্ঞান আমি কিভাবে ব্যবহার করব। এটাই হচ্ছে পার্থক্য। অনেকে পড়ে কিন্তু কম মানুষ প্রয়োগ করে। তুমি যখন কোনো বিষয় শেখো, সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন করো, এটা আমার জীবনে কোথায় কাজে আসবে। এটাকে বলে সক্রিয় শিক্ষা। আর একটা কথা, তুমি যদি মনে করো পড়াশোনা শুধু স্কুল কলেজের জন্য, তাহলে তুমি বড় ভুলে আছো। বিল গেটস আজও বছরে 50টা বই পড়েন। ওয়ারেন বাফেট তার দিনের 80 ভাগ সময় পড়ে কাটান। এলন মাস্ক রকেট বিজ্ঞান বই পড়ে রকেট বানিয়েছেন। আর তুমি বলছো পড়তে ভালো লাগে না। শোনো, কেউ তোমাকে উপন্যাস পড়তে বলছে না। যে বিষয়ে তুমি সফল হতে চাও সেই বিষয়ে পড়ো। ব্যবসা করতে চাও, ব্যবসার বই পড়ো। ডক্টর হতে চাও, জীববিজ্ঞান পড়ো। ইউটিউবার হতে চাও, মার্কেটিং, স্টোরি টেলিং, মনোবিজ্ঞান পড়ো। জ্ঞান হলো সেই বীজ যেটা লাগাতে লাগে একটু সময়, কিন্তু ফল দেয় সারা জীবন। আমি একটা উদাহরণ দিই, আমি যখন মিশর আক্রমণ করি, শুধু সৈন্য নিয়ে যাইনি, সাথে নিয়েছিলাম 150 জন বিজ্ঞানী, গণিতবিদ এবং ইতিহাসবিদ। কারণ আমি জানতাম দেশ জয় করা যায় তলোয়ার, কিন্তু দেশ চালাতে লাগে মস্তিষ্ক। তুমি আজ যে জ্ঞান অর্জন করেছো সেটা তোমার ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি। সেই ভিত্তি যদি দুর্বল হয়, উপরের সবকিছু একদিনে ভেঙে পড়বে। নেতৃত্ব মানে সামনে থাকা নির্দেশ দেওয়ার নয়। আমার সেনারা আমাকে ভালোবাসতো কেন জানেন? কারণ আমি তাদের সাথে মাটিতে শুতাম, তাদের সাথে ক্ষুধার্ত থাকতাম, তাদের নাম ধরে ডাকতাম, তাদের নাম মনে রাখতাম, তাদের পরিবারের কথা জিজ্ঞাসা করতাম। নেতৃত্ব মানে উপর থেকে আদেশ দেওয়া নয়, নেতৃত্ব মানে সামনে থেকে পথ দেখানো। তুমি হয়তো এখন কোনো দলের অংশ, ক্লাস, পরিবারে বা বন্ধুদের মধ্যে। আজ থেকে একটা কাজ করো, দলের সবচেয়ে কঠিন কাজটা নিজে নাও। সবাই যখন পালাচ্ছে তুমি দাঁড়াও, সবাই যখন অভিযোগ করছে তুমি সমাধান খোঁজো, সবাই যখন হাল ছেড়ে দিচ্ছে তুমি একটু আগে এগিয়ে যাও। এটা নেতৃত্ব এবং এটা অভ্যাস তোমাকে আলাদা করে দেবে সবার মধ্য থেকে। একটা কথা মনে রেখো, একজন নেতা হলো আশার ব্যবসায়ী। মানুষ নেতাকে অনুসরণ করে
কারণ নেতা তাদেরকে দেখায় একটা সম্ভব। তুমি কি তোমার পরিবার বন্ধুদের মতো সেই মানুষ হতে পারবে যে বলে চলো আমি পথ দেখাচ্ছি? পরাজয় থেকে শেখা আমার সবচেয়ে বড় পাঠ। 1812 সালে রাশিয়া আমি 6 লক্ষ সৈন্য নিয়ে গিয়েছিলাম, ফিরে এসেছিলাম 1 লক্ষেরও কম সৈন্য নিয়ে। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি অহংকারী হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমি অপরাজয়, কারো পরামর্শ শুনিনি এবং সেই অহংকার আমার সাম্রাজ্য ধ্বংস করলো। আমি এখন থেকে কি শিখব? সাফল্য যখন আসে তখনই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। সাফল্য মানুষকে আত্মতুষ্টিতে ডুবিয়ে দেয়, মনে হয় আমি পেরেছি, এখন আর পরিশ্রম লাগবে না। সেটাই পতনের শুরু। কখনো শেখা বন্ধ করো না, কখনো পরিশ্রম বন্ধ করো না, কখনো নম্রতা হারিও না। আর যখন ভুল হবে এবং হবেই, একটু সময় নাও, কিন্তু বেশিক্ষণ থেমে থেকো না। আমি সেন্ট হেলেনা দ্বীপে বন্দি অবস্থায় বসে আমার ভুলগুলো শিখেছিলাম, বিশ্লেষণ করেছিলাম, কারণ আমি জানতাম আমার গল্প একদিন কারো কাছে আসবে। আজ সেই দিন। তোমার ভুলগুলো লেখো, সেগুলো থেকে শেখো এবং সামনে এগিয়ে যাও। পতন মানে শেষ নয়, পতন মানে পরের উত্থানের প্রস্তুতি। তুমি এখন শুনলে, কিন্তু শোনা যথেষ্ট নয়। আমি যুদ্ধের মাঠে শুধু কৌশল পড়িনি, আমি যুদ্ধ করেছিলাম। তুমি এখন যুদ্ধে আছো। একটা যুদ্ধ তোমার অলসতার বিরুদ্ধে, একটা যুদ্ধ তোমার ভয়ের বিরুদ্ধে, একটা যুদ্ধ তোমার সেই ছোট্ট কণ্ঠস্বরের বিরুদ্ধে যে বলে তুমি পারবে না। এই যুদ্ধ তোমার কোনো সেনাবাহিনী নেই, কোনো অস্ত্র নেই, শুধু আছে তোমার সংকল্প। আমি কার শিকার একটা দরিদ্র ছেলে ছিলাম। তুমি কি আছো? তুমি হয়তো বাংলার কোনো ছোট শহরে আছো, তোমার হয়তো ভালো স্কুল নেই, ভালো টাকা নেই, ভালো সংযোগ নেই, কিন্তু তোমার আছে সময়, মস্তিষ্ক এবং এখন থেকে সংকল্প। আমি তোমাকে 5টা প্রতিশ্রুতি নিতে বলবো নিজের কাছে এখনই, এই মুহূর্তে। প্রথম প্রতিশ্রুতি, আজ থেকে আমি অজুহাত দেব না, এটা মনে করো। দ্বিতীয় প্রতিশ্রুতি, প্রতিদিন অন্তত 1 ঘন্টা আমি আমার লক্ষ্যের জন্য কাজ করব। তৃতীয় প্রতিশ্রুতি, ব্যর্থ হলে আমি থামবো না, আমি শিখব। চতুর্থ প্রতিশ্রুতি, আমি প্রতিদিন কিছু না কিছু শিখব। পঞ্চম প্রতিশ্রুতি, আমি সেই মানুষ হব যাকে আমার পরিবার গর্বিত হতে দেখবে। এই 5টা প্রতিশ্রুতি, এগুলো কাগজে লেখো, দেওয়ালে লাগাও, প্রতিদিন পড়ো। তোমার শরীর এখন যে রক্ত আছে সেটা কি শুধু বেঁচে থাকার জন্য, নাকি সেই রক্ত টকবক করে ফুটছে? সেই রক্ত কি বলছে আমি কিছু একটা করব, আমি দেখিয়ে দেব? যদি বলছে তাহলে উঠে পড়ো এখনই, এই ভিডিও শেষ হওয়ার পর। আজকের একটা কাজ ঠিক করো, একটাই, এবং সেটা করো, কারণ সাম্রাজ্য গড়া হয় একটা পদক্ষেপ দিয়ে। আমার সাম্রাজ্য শুরু হয়েছিল একটা রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছিল। সেই সময় আমি একা বসে পড়ছিলাম। তোমার সাম্রাজ্য শুরু হবে আজকের একটা সিদ্ধান্তে। আমি নেপোলিয়ন বোনাপার্ট, আমি তোমাকে বিশ্বাস করি। এখন তুমি নিজে বিশ্বাস করো নিজেকে, এখনই শুরু করো।